এখন প্রচারিত হচ্ছে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা। গবেষণা, গ্রন্থনা, উপস্থাপনা তহরিন সবুল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা ও ফেসবুক থেকে যারা আমাদের দেখছেন, মহিলা বিষয়ক নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় শ্রোতা, সম্পত্তিতে নারীর অধিকার আইন ও নৈতিকতার উপর ভিত্তি করে গঠিত, যেখানে নারী উত্তরাধিকার, মালিকানা এবং সম্পত্তি ভোগ করার অধিকার রাখেন। কিন্তু এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে আইনি বিধান, যেমন মুসলিম পারিবারিক আইন এবং সামাজিক বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। আইনি অধিকার থাকা সত্ত্বেও নারীরা বৈষম্যের শিকার হন এবং সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হন। একজন নারী বিভিন্ন সূত্রে, যেমন পিতা, স্বামী থেকে সম্পত্তি পেতে পারেন। মুসলিম পারিবারিক আইন অনুযায়ী মেয়েরা যে বাবা থেকে সম্পত্তি পান, দেখা যায় অনেক সময়ই বাবা বা ভাইরা কন্যা বা বোনদের সম্পত্তিতে ন্যায্য অংশ দিতে চান না। অনেক ক্ষেত্রে সম্পত্তিতে নারীর নাম থাকলেও সেটি পুরুষের নামে নামজারি করা থাকে। নারীর নিজের সচেতনতার অভাব, সম্পত্তিতে ন্যায্য অধিকার সম্পর্কে সঠিক জ্ঞান না থাকা, বাবা ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট, লোকলজ্জার ভয় ইত্যাদি নানা কারণের পেছনে কাজ করে। সুতরাং সম্পত্তিতে নারীর অধিকার সম্পর্কে যে আইনগুলো বিদ্যমান রয়েছে, তার সঠিক প্রয়োগে প্রয়োজন সচেতনতা, প্রয়োজন সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন, প্রয়োজন আইনি সহায়তা ও পরামর্শ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, যে কথাটি বলছিলাম, সম্পত্তিতে নারীর অধিকার সংক্রান্ত আইন ও এর প্রয়োগ, এ নিয়ে আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নিতে আমাদের মাঝে উপস্থিত আছেন তাহমিনা সঞ্জিদা সাইদ, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম; রুমানা ইয়াসমিন সোমা, অ্যাডভোকেট, জজ কোর্ট চট্টগ্রাম; ও নাজমা সাইদ, সাংস্কৃতিক সংগঠক ও শিক্ষক। আপনাদের তিনজনকে আমার অনেক অনেক শুভেচ্ছা অনন্যার পক্ষ থেকে। আমাদের আজকের আলোচনার বিষয় সম্পত্তিতে নারীর অধিকার, বিদ্যমান আইন ও এর প্রয়োগ। আমি প্রথমে চলে যাব রুমানা ইয়াসমিন সোমার কাছে। আমি আপনার কাছে জানতে চাইব যে আইনগুলো, নারীর সম্পত্তিতে যে অধিকার, সেই সংক্রান্ত যে আইনগুলো আছে এই সম্পর্কে যদি আপনি আমাদের বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে এই টপিকসটা আসলে অনেক সুন্দর। আমরা যখন নারীর অধিকার নিয়ে আমরা কথা বলছি, নারীর সম্পত্তির অধিকার সমাজে সমতা, ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রাচীন সমাজে নারীরা প্রায়ই সম্পত্তি থেকে বঞ্চিত হতো, কিন্তু আধুনিক সমাজে এসে আমাদের অধিকারটা নিশ্চিত করার লক্ষ্যে অনেক ধরনের আইন প্রণয়ন করা হয়েছে। আমাদের বাংলাদেশ সংবিধানে 27 ও 28 ধারার মধ্যেই লিপিবদ্ধ আছে আমাদের নারীর সম অধিকারকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এবং আরো অনেক আইন আছে, আমাদের মুসলিম অধ্যাদেশ আইন 1961, উত্তরাধিকার আইন, এইসব অর্ডিন্যান্স এবং আইন বিষয়েও আমাদের নারীদের অধিকারকে আমাদের সুরক্ষিত করার জন্য, নারীর অধিকার সুরক্ষিত করার জন্য আমাদের এখানে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। মেইনলি এখানে ইসলামের শরীয়ত অনুযায়ী নারী উত্তরাধিকার সূত্রে সম্পত্তিতে নির্দিষ্ট অংশ পায়। সেটা নারী যখন কন্যা, মা, স্ত্রী ইত্যাদি প্রত্যেকটা নির্দিষ্ট হারে সম্পত্তিটা পায়। যেমন কোনো ব্যক্তি মারা গিয়েছে, মৃত ব্যক্তির সম্পত্তি যখন ভাগ করা হয়, তখন তার কন্যা পুত্র সন্তানের অর্ধেক অংশ পায়, আর স্ত্রী পায় 1/8 আর 8/1 বা 1/4, 4/1 এখানে নির্ভর করে সন্তান, কন্যা সন্তান একজন যদি থাকে তাহলে, আর কন্যা সন্তান যদি অধিক থাকে তাহলে এভাবে করে নির্ভর করা হয়। এখন আমাদের মুসলিম আইন অনুযায়ী সম্পত্তিটা যে ফরায়েজটা করা হয়েছে, ওই ফরায়েজ অনুযায়ী নারীরা তাদের সম্পত্তিটা পায়।
আমাদের আসলে আমাদের বিভিন্ন দেশে বাবা থেকে পাচ্ছে, স্বামী থেকেও তো পায় না? স্বামী থেকেও পায়, বাবা থেকেও পায়। আচ্ছা, এখানে আচ্ছা, আমাদের পৌরাণিক যে শেয়ারটা আছে, সূরা নিসা, সূরা বাকারা, ওখানেও লিপিবদ্ধ করা আছে কিভাবে সম্পত্তিটা ফরাইজ করা হয়েছে। আচ্ছা। তো মেয়েরা যখন পিতা থেকে পায় আর বিবাহের পরে তাদের সম্পত্তিটা তাদের হাজবেন্ড থেকেও পায়। আচ্ছা, আচ্ছা। তো আবার সন্তান থাকলে এক ধরনের, পুত্র সন্তান থাকলে, আবার যদি কন্যা সন্তান থাকে বা একজন কন্যা সন্তান বা অধিক কন্যা সন্তান থাকে, ওভাবে করে পায়। কিন্তু বাংলাদেশের মুসলিম আইনের প্রেক্ষাপটে যে সম্পত্তিটা ভাগ করা হয়েছে, আলটিমেটলি ওটা অনেক সময় হয় কি সঠিকভাবে বিবেচনা করা হয় না। মেয়েরাও যারা ভুক্তভোগী আছে তারা আইন আদালতে এসে ভাইদের বিরুদ্ধে বাবা, আচ্ছা, এটা এই সম্পর্কে সমস্যাগুলো নিয়ে আমি আসবো। তার আগে আমি তাহমিনা সঞ্জিদা সাইদের কাছে জানতে চাইবো যে আমি মুসলিম পারিবারিক আইন সম্পর্কে জানলাম, তো হিন্দু পারিবারিক আইনের কি আছে? খুব ধন্যবাদ। আসলে খুব কি বলবো, যে বর্তমান সময়ে নারী আসলে এখন সব জায়গায় এত বিশাল ভাবে ছড়িয়ে গেছে, তার সম্পত্তির বিষয়টা আসলে এখন আমাদেরকে মাথায় রাখতেই হয়। কিন্তু আপা যে বিষয়টা বললেন যে আসলে আমাদের সূরা নিসাতে বা ইসলামিক শরীয়তে আমাদের নারীর অধিকারটা সম্পর্কে বা তার সম্পত্তিতে তার অংশটা এত সুনিশ্চিতভাবে দিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় আসলে তুলনা করলে আমরা দেখেছি যে নারী আসলে মুসলিম যে শরীয়ত অনুযায়ী সে স্ত্রী হিসেবে, আপনার মা হিসেবে, কন্যা হিসেবে, বোন হিসেবে সে কিন্তু একটা নির্দিষ্ট অংশ কোরআনে লিপিবদ্ধ করে দেওয়া আছে, যে কারণে মুসলিম নারীদের সম্পত্তির ক্ষেত্রে আসলে এখন আর কোনো আপনার দ্বিমত নাই। যদিও বাংলাদেশের সংবিধানে একটু আগে আপাই বলেছে যে 27 এবং 28 বলে দেওয়া হচ্ছে যে আপনার রাষ্ট্রীয় এবং জনজীবনে নারীদের সমান, নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে। কিন্তু আসলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় যে মহিলারা, সেটা যে কোনো ধর্মের, সেটা মোহাম্মদান লয়ের কথা আমি বলবো, মানে মুসলিমদের কথা বলবো, হিন্দুদের কথা বলবো, খ্রিস্টানদের কথা বলবো, এরপর আপনার বৌদ্ধদের কথা বলবো। বৌদ্ধ সমান অধিকার কি সর্বধর্মের জন্য রাষ্ট্রীয়ভাবে এটা করা হলেও দেখা যাচ্ছে হিন্দু ধর্মের ক্ষেত্রে আমি একটু বলবো যে এখন আসলে এখন আজকের দিন পর্যন্ত যেহেতু দায়ভাগা আইন অনুযায়ী, হিন্দু ধর্মের দায়ভাগা আইন, যে বাংলাদেশ দায়ভাগা, হিন্দু ধর্মে অনেকগুলো আইন আছে, তার মধ্যে মিতক্ষরা আছে, দায়ভাগা আছে, বাংলাদেশ দায়ভাগা আইনটা ফলো করে থাকে এবং সেই অনুযায়ী এখন পর্যন্ত আমাদের যে হিন্দু উত্তরাধিকার আইন 1937 আছে, সেই অনুযায়ী হিন্দু মহিলা সে মা হিসেবে, নারী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে এবং কন্যা হিসেবে সে কোনো সম্পত্তি পায় না। যেটা হয় সেটা হচ্ছে আপনার হিন্দু উইডো, মানে যিনি বিধবা থাকেন, তিনি তার স্বামীর মৃত্যুর পরে তার স্বামীর সম্পত্তিতে তার একটা লাইফ টাইম ইন্টারেস্ট থাকে মাত্র, এবং তার মৃত্যুর পরে এই প্রপার্টিটা যদি কোনো পুরুষ সন্তান তার না থাকে, মেয়েরা কোনো সম্পত্তিই পায় না, যদি কোনো পুরুষ সন্তান থাকে তার কাছে চলে যায়। আর যদি তার কোনো সন্তান না থাকে, পুরুষ সন্তান না থাকে, তখন সেটা আবার তার যে আপনার শ্বশুর বা তার যে হাজবেন্ডের যারা পরিবার আছেন, পুরুষ মেম্বার যারা থাকেন, তাদের কাছে এটা ফেরত যায়। এটাকে বলা হয় রিভার্সনাল, রিভার্স করে তাদের কাছে চলে যায়। এমনকি যদি তার কোনো সন্তান থাকে, তাদেরও যদি কোনো পুত্র সন্তান না থাকে, সেটা মেয়ে বা ছেলে, সেক্ষেত্রেও কিন্তু একইভাবে এটা আপনার বর্তায়। এখন সমস্যা হয়ে গেছে যে বর্তমানে উইডোজ সাকসেশন অ্যাক্ট নামে নতুন একটা আইন বাংলাদেশ সম্প্রতি আপনার স্বাক্ষর করেছে, যেখানে দেখা যাচ্ছে যে আপনার উইডো যে থাকে সে এখন একজন পুরুষ সন্তানের সমমানের সম্পত্তি পায়, কিন্তু এখনো এটা আসলে ঠিক সঠিকভাবে ফলো করা হচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ সঞ্জিদা সাইদ। আমি নাজমা সাইদের কাছে আসছি, যে আমরা এতক্ষণ শুনলাম যে মুসলিম পারিবারিক আইন, রাষ্ট্রীয় আইন সম্পত্তিতে নারীর অধিকার সংক্রান্ত এবং হিন্দু লতেও কিরকম অধিকার আছে। আপনি আমাদের বলবেন যে বাস্তব জীবনের প্রয়োগগুলো কি রকম হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। ধন্যবাদ আপা আপনাকে, এবং অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান অনন্যা, এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার মতামত প্রকাশ করার সুযোগ দানের জন্য। তো আমি এখানে যে বিষয়টা বলবো, অলরেডি আপা বলে দিয়েছেন, আমার শ্রদ্ধেয় দুজন আপাই বলেছেন যে এখানে আসলে আইনগুলো কি কি আছে। হ্যাঁ, তো
আমরা মূলত জানি যে আমাদের যে সম্পত্তির আইন বলেন, সম্পত্তির বিষয়টা বলেন, সেটা প্রথমত হচ্ছে ধর্মীয় আইন দ্বারা স্বীকৃত, দ্বিতীয়ত হচ্ছে আপনার রাষ্ট্রীয় আইন এবং সংবিধান স্বীকৃত। এছাড়া আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সামাজিক বাস্তবতা। অর্থাৎ আমরা যেহেতু সমাজের বাইরে যেতে পারি না এবং পরিবারের একটা মতামতের বাইরেও আমাদের খুব একটা যাওয়ার সুযোগ নেই, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে ধর্ম আমাদেরকে যখন একটা স্বীকৃতি দিচ্ছে বা অধিকার দিচ্ছে, আবার রাষ্ট্র দিচ্ছে, সংবিধান দিচ্ছে, কিন্তু তারপরও আমরা পরিবার এবং সমাজের একটা জায়গায় আমরা দায়বদ্ধ হয়ে যাই। অনেক সময় এই বিষয়টা আমরা অ্যাভয়েড করতে পারি না চাইলেও। মূলত নারীর যে সম্পত্তির অধিকারটা বাস্তব ক্ষেত্রে কিন্তু আমাদের এই জায়গাটাতেই আসতে হয়, অর্থাৎ পরিবার এবং সমাজে আসতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি এবং সেগুলো হচ্ছে আপনার প্রয়োগের যে বাধা, সেগুলো হচ্ছে আপনার অনেক সময় নারী আইনের অংশ হতে চান না, হ্যাঁ, এবং তারা সেক্ষেত্রে বিভিন্ন সামাজিক চাপ থাকে। এবং পারিবারিক বাধাটা হচ্ছে যে ভাই বোনের মধ্যে যে সম্পত্তির ভাগ যেটা থাকে, সেক্ষেত্রে একটা লজ্জা বা অপরাধ বোধ কাজ করে, অর্থাৎ ভাইয়ের কাছ থেকে কিভাবে সম্পত্তির চাইবো, এই ধরনের একটা বিষয় কাজ করে। এছাড়া দলিল এবং নিবন্ধনের যে একটা সমস্যা, সেটা রয়ে গেছে। এবং অনেক সময় দেখা যায় যে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নারীর নাম দেয়া হয় না, অনেক সময় নামটা ভুল দেয়া হয়, সঠিকভাবে এনআইডি কার্ড অনুযায়ী দেওয়া হয় না। তো এই সব সার্টিফিকেট করে অনেক সময় নারীকে বাদ দেওয়া হয়, জানেনই না যে ওর সম্পত্তি ছিল বা বাদ দেওয়া হচ্ছে। ওয়ারিশে ওখানে যখন নামটা ভুল দেওয়া হয় এবং সেই সময় যদি সে তার অধিকারটাকে বুঝে নিতে যায়, অনেকগুলো আপনার আমলাতান্ত্রিক যে জটিলতা, অনেকগুলো প্রসিডিওরের মধ্যে তাকে যেতে হয়। এই যে ঝামেলাটা, অনেক সময় নারী সেটা অনেক সময় তারা সক্ষমও হয় না আর নিতেও চায় না, এবং তার কাছে জিনিসটা অনেক সময় আমার মনে হয় যে নারীর আত্মসম্মান বোধটা প্রবল, হ্যাঁ, এবং অভিমানটা তাদের খুব বেশি। তারা যখন ভাই কিংবা বাবার কাছ থেকে বা কারো কাছ থেকে অধিকার বঞ্চিত হয়, তারা কিন্তু খুব একটা জেদাজেদি করে নেয় না। হ্যাঁ, আমি এই বিষয়গুলো মনে করি। এবং এছাড়া মামলার দৈর্ঘ্য সূত্রটাও রয়েছে। ঠিক আছে, আপনার কাছে আমি ইয়াসমিন সোমার কাছে ফিরে যাচ্ছি যে আপনি তো প্র্যাকটিসে আছেন, তো কি ধরনের সমস্যাগুলোর সম্মুখীন আপনারা হন, যে কি ধরনের সমস্যা নিয়ে? সমস্যা হচ্ছে কোনো ধরনের সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার পরে, যেটা আমরা এখনই বললাম যে ওয়ারিশান সনদ থেকে নাম ক্যান্সেল করা হয়। যখন বাবা মারা যায়, যখন ওয়ারিশান সনদ থেকে তার নামটা ক্যান্সেল করা হয়, সে খবর নিয়ে দেখতে পারে ভাইরা ওই সম্পত্তিটা বিক্রি করে দিয়েছে। তখন যখন বিক্রি করে দেয়, দলিলটা দেখে ভাইদের নামে করা আছে, এবং তারা যখন দেখে, তখন ওটা আইনি সহায়তার জন্য কোর্টে মামলা করতে আসে। মামলা করে ওই যে দলিল বাতিল বা দলিল সংশোধনের মামলা করতে গিয়ে যে ঝামেলাটা হয়, মানে আমাদের এই দেওয়ানি মামলা, সিভিল মামলা, যেটা এই যে অনেক বছর পোহাতে হয়, ওই ঝক্কি ঝামেলা পোহাতেই তারা হয়তোবা তাদের সম্পত্তির যে অধিকার, সেটা থেকে বঞ্চিত হয়। এমন একটা সময় আসে তারা তাদের অধিকার নিয়ে লড়াই করতে করতে তারা মামলাটা চালায়ও না। আমার এমনও অনেক, আমি দেখেছি, নিজেও প্র্যাকটিসে ছিলাম, 10 বছর মামলা চালানোর পরে উনি যিনি ভিকটিম, উনি মারা গিয়েছে। এরপর ওনার ছেলেরাও যখন পক্ষভুক্ত হয়ে করেছে, এরপর মামলাটা অলরেডি চলে না, মামলাটা খারিজ হয়ে গেছে। দুঃখজনক। অর্থাৎ আইন আছে, প্রাপ্য অংশ পাওয়ার ক্ষেত্রে প্রচুর বাধা। আমরা অনেকটা আলোচনা আমরা এগিয়ে গেছি। আমি তাহমিনা সঞ্জিদার কাছে আসছি যে এই অবস্থা, এই যে প্রেক্ষাপট, এ থেকে উত্তরণের কি উপায়, কোথায় আমাদের এই বাধাগুলো আসলে কিভাবে? সত্যি কথা, নারীর এই সম্পত্তির যে অধিকার, এই বিষয়ে আসলে সচেতনতাটা বাড়াতে হবে এবং নারীদেরকে এগিয়ে আসতে হবে, অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। কিন্তু আসলে বর্তমানে কিন্তু বিভিন্ন এনজিও এবং নারী অধিকার যে সংস্থা, এগুলো এবং সরকার নিজের এই বিষয়টা নিয়ে কাজ করছে। কিন্তু সংস্থাগুলোর নাম যদি আমি কয়েকটা বলি, ব্লাস্ট, আশোক, কাজ করলেও এখন যে সমস্যাটা আসলে হয়েছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা যেটা দেখি যে নারী আসলে যখন তার পুরুষ, যে তার ভাই হোক বা তার অন্যান্য যে সদস্য, প্রথমে স্ত্রী হিসেবে বলি যে সম্পত্তি, যে বিষয়টা আমরা দেখি যে নারীকে প্রথম বলা হয় তুমি তো দেনমোহর পেয়েছো। আবার দেখা যায় আমরা দেনমোহরের দুটো অংশ আছে, প্রম্পট এবং ডেফার্ড। প্রম্পটটা আগেই দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু ডেফার্ডটার জন্য তাকে লড়াই করতে হয়। অনেক সময় স্বামী বললো যে তুমি তো ভালোবাসার নাম করে অনেকে ক্ষমাও চেয়ে নেয়।
এরপরে যদি কেউ চায় তারপর স্বামীর মৃত্যুর পর তার মনে হলো যে জীবনযাপনের জন্য তার ড্রেফারটা দরকার, তখন কিন্তু সে চাইলে তার পরিবার সম্পত্তিগুলো যার যার কাছে যাচ্ছে, পরিবার যার কাছে যাচ্ছে তার স্বামীর সম্পত্তি তার সন্তানদের কাছ থেকেও চাইতে পারে। কিন্তু এখানে যে সমস্যাটা হয়, যখনই সে পারিবারিক বিষয়গুলো নিয়ে যখন আদালতের দ্বারস্থ হতে হয় তাকে, সেটা সম্পত্তি হোক বা অন্যান্য বিষয়, প্রথম হচ্ছে যখন সে দাবি করছে তখন বর্তমানে তো অনেক বড় অঙ্কের দেনমোহ দেওয়া হচ্ছে তোমার সম্পত্তির কি দরকার, প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়, বাবার বা মার দুজন থেকে কিন্তু নারী সম্পত্তি পায়। বাবার কাছ থেকে পাচ্ছে সে হচ্ছে কন্যা হিসেবে, সে সবসময় তার বাবার কাছ থেকে সে 3 ভাবে পায়। প্রথমে সে পায় হচ্ছে আপনার বাবার কাছ থেকে, যদি সে একা থাকে, একটা মেয়ে যদি হয়, সে পাবে হচ্ছে আপনার সম্পত্তি 2 ভাগের অংশ। যদি সে তারা একাধিক বোন থাকে তখন সে পায় হচ্ছে 2/3। আর যদি সে আপনার মরিয়া আইন নামে একটা আইন আছে, সেখানে সে আবার রেসিডুয়ারি অংশ হিসেবে পায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে অনেক সময় সামাজিক ভাবে সে বয়কট বা কখনো কখনো অসৌজন্যমূলক বা লোভী হিসেবে চিহ্নিত হয়। আসলে যেই এই কারণে কথাটা আসলে নাজমা সাইদ বলছিলেন যে পারিবারিক আপনি একটু, শান্তির জন্য। আমরা একদম শেষে চলে আসছি, যদি একটু বলেন যে কথাটা সঞ্জিদা বলছিল যে এই যে একটা মানসিকতা না দেওয়ার, অর্থাৎ আইন আছে কিন্তু পাচ্ছে না, যেটা আপনি বলছেন যে একটা অপরাধ বোধে বোন চাচ্ছে না, কিন্তু কেন, মানে এই অবস্থা থেকে উত্তরণের পথটা কোথায়? যে আইন যখন আছে এটা তো অটোমেটিক্যালি পাওয়ার কথা, কেন হয় না এটা? এই ক্ষেত্রে আমি বলবো যে আসলে খুব নারী যে সম্পত্তির অধিকার, এটা আসলে তার মানবাধিকারের একটা অংশ। সো সেই ক্ষেত্রে এই বিষয়টাকে সহানুভূতির দিক থেকে বিচার না করে বরং এটাকে ন্যায়বোধের জায়গা থেকে বিচার করতে হবে। এবং যদি আমরা সেটা করতে পারি তাহলেই কিন্তু এটা সমাজে একটা যে মানসিকতার যে পরিবর্তন সেটা আসবে। আর এটা যদি আমরা করতে মানসিকতা ন্যায়বোধ যদি জাগ্রত করতে না পারি তাহলে আসলে আমাদের আইন বলেন কিংবা সাংবিধানিক নিয়ম বলেন কোনো কিছু আসলে কাজে দিবে না। অনেক ধন্যবাদ। আজকের আলোচক তাহমিনা সঞ্জিদা সাইদ, সহকারী অধ্যাপক আইন বিভাগ, রুমানা ইয়াসমিন সোমা অ্যাডভোকেট ও নাজমা সাইদকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় উপযোগী আলোচনায় অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে একটি রবীন্দ্রসঙ্গীত শুনবেন। পরিবেশন করছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী সৃষ্টি বড়ুয়া। সুদূর হতে আমার মন মাঝে
নির্জন তীরে তীরে তাহার ভাঙা গড়া ছায়ার তলে তলে আমি জানি না কোন দক্ষিণ সমীরে তাহার ওঠা পড়া ঢেউয়ের ছল ছলে এই ধরণী রে পাবন পাড়ের ছাদে সে যে তারার সাথে বাঁধে এই ধরণী রে পাবন পাড়ের ছাদে সে যে তারার সাথে বাঁধে সুখের সাথে দুঃখ মিলায়ে কাঁদে হে নহে সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন গান। এবারে আপনার স্বাস্থ্য। গরম আর্দ্র গ্রীষ্মকাল থেকে ঠান্ডা শুষ্ক শীতকালে যাওয়ার অর্থ কেবল পোশাক পরিবর্তনের চেয়েও বেশি কিছু হতে পারে। তাপমাত্রার ওঠানামা ত্বকে আনতে পারে পরিবর্তন। সত্যি বলতে কি, ঋতু বদলের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের ত্বক। তাপমাত্রার ওঠানামা সরাসরি প্রভাব ফেলে ত্বকের ওপরে, ত্বকে আনে পরিবর্তন। কারো কারো কাছে শীত শুষ্ক ত্বক নিয়ে আসে এবং একজিমা ও সোরিয়াসিসের মতো অবস্থা আরো বাড়িয়ে তোলে। অন্যদিকে গ্রীষ্মের আর্দ্রতায় ত্বক হয়ে পড়তে পারে তৈলাক্ত। পরিবর্তিত আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য তাই ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। জেনে নেওয়া যাক করণীয়। সুপ্রিয় শ্রোতা, আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মাইশা ইসলাম, মেডিকেল অফিসার, ন্যাশনাল হসপিটাল, চট্টগ্রাম। তিনি আমাদের বলবেন ঋতু পরিবর্তনকালীন ত্বকের সুরক্ষায় করণীয়। ধন্যবাদ আমাকে আজকের স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয়টা ঋতু পরিবর্তনকালীন ত্বকের সুরক্ষা করণীয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। তবে শুরু করার আগে একটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে অনেকে হয়তো জানে কিংবা জানে না যে একটি মানব দেহের কিন্তু সবচেয়ে বড় অঙ্গটি কিন্তু হচ্ছে ত্বক, অর্থাৎ স্কিন। আমরা তো কমপ্লিটলি ত্বক দিয়ে আসলে কভার থাকি। সো এই ত্বকের যত্নটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই ঋতু পরিবর্তন বলতে আসলে যে শীতকালের কথাটাই আমরা বলছি, সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কারণ শীতের সময় দেখা যায় হচ্ছে যে আর্দ্রতাটা সেটা কমতে থাকে, যার কারণে আমরা যখনই দেখবো বাইরে যাচ্ছি আমাদের ত্বক থেকে ওই শুষ্কতাটা কিন্তু কেড়ে নিচ্ছে, এই বাতাসের আবহাওয়াটার কারণে কিন্তু এটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আসলে শুধু ত্বক রুক্ষ হয় তা নয়, দেখা যায় হাত পা ফেটে যাচ্ছে, ঠোঁট ফেটে যাচ্ছে এবং অতিরিক্ত শুষ্কতার কারণে দেখা যায় অনেকের কিন্তু চুলকানির সমস্যাটাও কিন্তু হয়, যেটা অবশ্যই বেড়ে যায় সেটা এটা। এবং অনেকের এই যেমন আপনি বলেছেন অলরেডি সোরিয়াসিস, এক্সিমা, এই ধরনের রোগের প্রকোপগুলো কিন্তু বাড়তে থাকে। তো আমি আজকে আলোচনা যেটা করতে চাই যে আসলে এই যত্নটা আসলে খুবই সহজ নেওয়া। আমরা যদি শুরু করি, সেটা প্রথমে আমাদের খাদ্যাভ্যাস দিয়ে শুরু করতে হবে। আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং মনে রাখতে হবে আসলে পানিটাই কিন্তু শীতকালে আমাদেরকে অনেক বেশি ত্বকের শুষ্কতাটা হারানো রক্ষা করা থেকে কিন্তু আমাদেরকে বাঁচাবে। পানিটা পর্যাপ্ত থাকতে হবে এবং সেই সাথে হচ্ছে অনেক বেশি শাকসবজি, ফলমূল এগুলো খেতে হবে। এবং সৃষ্টিকর্তা আসলে যে আমরা বলি যে এটা একটা বিশাল একটা আমরা ব্লেসিং বলবো, অনেক বড় একটা আশীর্বাদ। প্রতিটা সিজনে কিন্তু প্রত্যেকটা ঋতুতে কিন্তু দেখা যায় বিশেষ বিশেষ কিছু শাকসবজি, ফলমূল পাওয়া যায়। হ্যাঁ, তো আমাদেরকে এই শাকসবজি, ফলমূলগুলো অনেক বেশি খেতে হবে। শীতকালে বেশি পাওয়া যায়, অনেক বেশি পাওয়া যায়, এখন আস্তে আস্তে আসা শুরু করেছে। স্পেশালি হচ্ছে ভিটামিন এ, সি, ই জাতীয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এই জাতীয় খাবারগুলো আসলে আমাদেরকে অনেক বেশি খেতে হবে। এবং এগুলো আমরা সহজে মাছ,
মাংস, বাদাম, এইসব ফলমূলের সবকিছুতেই পাবো কম বেশি। তবে চেষ্টা করব যেন আমরা বেশি বেশি সবুজ শাকসবজিটা খেতে পারি। অনেকের পক্ষে তো আসলে মাছ মাংসটা মানে আয়ত্তের বাইরে থাকে, তো সেক্ষেত্রে আসলে শাকসবজিগুলো, ফলমূল কিন্তু আমরা চেষ্টা করব যত বেশি খেতে পারা যায়। গ্রামাঞ্চলে তো এগুলো অনেক বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা শীতকালে এই গরম কাপড় চোপড় ব্যবহারের প্রতি কিন্তু সচেতন থাকতে হবে। কারণ দেখা যায় ঘর থেকে বের হয়ে যাচ্ছি, না থাক আমার একটু ঠান্ডা লাগবে না, কিন্তু দেখা যায় আসলে ঠান্ডা লেগে যাচ্ছে। এবং প্রয়োজনে দরকার হলে আমরা হাত মোজা, পা মোজা এগুলো ব্যবহার করতে পারি। যারা অনেকে আর্লি ঘর থেকে বের হচ্ছে অথবা যারা খুব দেরি করে রাতে আসছে, তাদের ব্যাগে অন্তত যেন এই শীতের কাপড়গুলোর সাথে থাকে, তাহলে তারা কিন্তু অবশ্যই সেই সাথে হচ্ছে নিয়মিত একটু কুসুম গরম পানিতে আমরা চেষ্টা করবো আসলে গোসল করার। এটা হাইজিনটা মেনটেন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়। এবং যেটা আসছে আসলে বাহ্যিক, এখন আমি বাহ্যিকের ব্যাপারটাই বলবো যে আমরা লোশন, তারপর বিভিন্ন ধরনের ভ্যাসলিন এগুলো ব্যবহার করে থাকি। এবং এগুলোর পাশাপাশি কিন্তু এখন আরো অনেক প্রোডাক্ট বাজারে পাওয়া যাচ্ছে, স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো আমরা বলছি। তো শীত উপলক্ষে শীতের যে স্কিনের জন্য যা দরকার সেগুলো যেন আমরা আলাদাভাবে ব্যবহার করি। বিভিন্ন ময়শ্চারাইজিং লোশন পাওয়া যায়, ক্রিম পাওয়া যায়, এবং হচ্ছে আরো অনেক এরকম প্রোডাক্ট আছে। তো সেই জিনিসগুলোর প্রতি সচেতন থাকতে হবে, এবং যাদের স্কিনের সমস্যা তারা যেন আমরা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যাই। অবশ্যই ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ মাইশা, আপনার চমৎকার আমাদের এই যে পরামর্শের জন্য। এবারে যে কথাগুলো বলবো, যেমন মাইশা বলছিল যে এখন নভেম্বর মাস, বাতাসে ঠান্ডার আমেজ, প্রকৃতিতে এখন শীতের আয়োজন, কিন্তু তাই বলে গরম কিন্তু এখনো বিদায় নেয়নি। ঋতু পরিবর্তনের এ সময় আমাদের শরীর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে। আবহাওয়ার পরিবর্তন ছোট বড় সবাইকে সাধারণ সর্দি, ফ্লু এবং অন্যান্য অসুস্থতার ঝুঁকিতে ফেলতে পারে, তাই সাবধানতা অবলম্বন প্রয়োজন। সুপ্রিয় শ্রোতা, এবারে মহিলা জগতের খবর। অ্যাথলেট উম্মে হাফসা রুমকি আবার ফুটবলের মাঠে ফিরছেন। তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিলেন গেল শনিবার 8 নভেম্বর। উম্মে হাফসা একসময় ফুটবল খেলতেন। বাংলাদেশ অনূর্ধ্ব 16 দলের জার্সিতে প্রীতি ম্যাচ খেলেছেন চীন, জাপান ও কোরিয়া সফরে। অ্যাথলেটিক্স ও ফুটবল পাশাপাশি খেললেও রুমকি 2017 সালে ফুটবলকে বিদায় জানিয়ে পুরোপুরি মনোনিবেশ করেন অ্যাথলেটিক্সে। অ্যাথলেটিক্সে আসার পর গত 8 বছর ধরে হাই জাম্পে আলো ছড়ান তিনি। হাই জাম্পে সর্বোচ্চ 1.74 মিটার পর্যন্ত লাফিয়েছেন রুমকি। জাতীয় প্রতিযোগিতায় 5টি সোনা জিতেছেন, যার 3টি জাতীয় রেকর্ড। ফুটবলের মায়া ছাড়তে পারেনি বলে নৌবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের গোল রক্ষক কোচ হিসেবে যোগ দিলেন রুমকি। বিশ্ব সঙ্গীতের সবচেয়ে বড় আসর গ্র্যামির মনোনয়ন তালিকা প্রকাশ পেয়েছে। 7টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন লেডি গাগা। মার্কিন পপ শিল্পী লেডি গাগার প্রকৃত নাম স্টেফানি জোয়ান অ্যাঞ্জেলিনা জার্মানোটা। বিচিত্র ফ্যাশন এবং সমাজ সেবায় তাঁর সুখ্যাতি রয়েছে। তিনি সঙ্গীত প্রযোজক সার্কিট এবং জ্যাক আন্তনফের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। অন্যান্য শীর্ষ মনোনীতদের অন্যতম সাবরিনা কার্পেন্টার। তিনি 6টি মনোনয়ন পেয়েছেন। পপ সঙ্গীতের পাশাপাশি অভিনয় শিল্পী হিসেবে সাবরিনার খ্যাতি রয়েছে। 3 দশক পার করছে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন BCRA। এ উপলক্ষে 8 নভেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সুস্থ সংস্কৃতির বিকাশে আমাদের করণীয়, এবং এরই প্রেক্ষাপটে BCRA অ্যাওয়ার্ড 2025। এতে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে অভিনেত্রী আনোয়ারা বেগমকে। চলচ্চিত্র, টিভি, OTT মাধ্যমে জনপ্রিয়তার কারণে মোস্ট পপুলার অ্যাক্ট্রেস পুরস্কার অর্জন করেছেন চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। রঙ্গিলা কিতাব ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পরিমণি। জিন 3 ছবির জন্য শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার পেয়েছেন কণা। শ্রোতা মণ্ডলী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছে আজকের অনন্য অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা। এতক্ষণ প্রচারিত হলো নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান অনন্যা। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনা করলেন তহরিন সবুর। অনুষ্ঠান সহযোগিতায় লিপি বড়ুয়া, তত্ত্বাবধানে গুলশাহানা, প্রযোজনায় মোহাম্মদ ইফতেখার হোসেন।
সজীবতা কর্মে